দেখুন দেবদূত বাবু, আমি এই ট্রেডে নতুন। এর উপরে আমি যদি আবার ভোরের হাওয়া কিনি তাহলে আমার বিজনেস সেটআপটা ডবল হয়ে যাবে, আর সেটা সামলানো আমার পক্ষে সম্ভব হবে না, কারণ সেই অভিজ্ঞতা আমার নেই। তাই এত বড় সেটআপকে চালানোর জন্য আপনাকে আমার প্রয়োজন। আপনি যদি আমার সাথে জয়েন করতে রাজি থাকেন তাহলেই আমি এটা কিনতে রাজি আছি। আচ্ছা বেশ, আমি আপনার খবরের কাগজটা জয়েন করব। অনেক অনেক ধন্যবাদ দেবদূত বাবু, আপনি সত্যিই অনেক অনেক বড় মনের মানুষ। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই প্রস্তাবে নিশ্চয়ই রাজি হতেন না। আপনি তো একটা বেকার মানুষকে চাকরি অফার করেছেন, আমি কি আর অ্যাকসেপ্ট না করে পারি? দেখুন, এইসব বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আর আপনি কি ওখানে একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করছেন নাকি? এই ভোরের হাওয়া আপনার, আমি সেটা আপনার হাতেই রাখতে চাই। শুধু একটা কথা, আমরা যে অফিস স্পেসটা নিয়েছি সেটা অনেক বড়, তাই আমি পুরো ব্যাপারটাই একটা জায়গাতেই রাখতে চাই। শুধু আপনার যে প্রেসটা আছে সেটা যেখানে আছে সেখানেই থাকবে। এখন থেকে ভোরের হাওয়া আপনার, আপনি যেটা ডিসাইড করবেন সেটাই হবে। তাহলে শুক্রবারই আমরা বসে ডিলটা ফাইনাল করে নিচ্ছি। আজই আমি লয়ারের সাথে বসে ডিলটা তৈরি করে রাখবো। অনেক অনেক ধন্যবাদ শেখরবাবু, আপনি অনেক মানুষের জীবন বাঁচালেন। আবার আপনি আমাকে লজ্জা দিলেন। ঠিক আছে, আজ তাহলে উঠি। ভালো থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন। আপনিও ভালো থাকবেন। চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। আসলে এই কাগজ বিক্রির ব্যাপারটা আরেকবার ভেবে দেখলে হতো না? নারীগুলো অনেক ভাবনা চিন্তার পরে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ইনফ্যাক্ট শেখরবাবুর সাথে আমার কথাও হয়ে গেছে, এখন আর পিছিয়ে আসা পসিবল না। কাগজটা তোর বানি, তোর কাগজের ব্যাপারে সব সময় তুই সব সিদ্ধান্ত নিতে পারিস। দেখ, মার্কেটে এতটাই ধার হয়ে গেছে যে এর থেকে মুক্তি পাওয়াটা খুবই মুশকিল যদি না বিক্রি করি। ফলে আমার কাছে আর কোনো রাস্তাও নেই। বনি, আমি তোর কাছে জানতে চাইছি তোর ঠিক কত টাকা দরকার। তুই কিছুতে সেটা বলছিস না। কত টাকা লাগবে বল, বল কত টাকা লাগবে। কি করি বলতো আমি? তুই কেন অযথাই প্রেশার দিচ্ছিস? আমি তো তোকে কিছু করতে বলিনি। অযথা? বনি, অযথা কোনো ব্যাপারে নাক গলানোর অভ্যেস আমার কোনো কারই নেই, সেটা তুই ভালো করে জানিস। এই কাগজটা তোর আর মিমির আর একটা সন্তান। দেখ, তোর এই কাগজটা শুরুর প্রথম থেকে আমি হয়তো ছিলাম না, কিন্তু আমি তো সবটাই জানতে পারতাম। কত কষ্ট করে তোরা দুজনে এই কাগজটা তৈরি করেছিলি। মেধা তখন ছোট, মিমি মেধাকে সামলে সংসার সামলে এই কাগজটাকে দাঁড় করিয়েছিল। কি যেন একটা ওই ভুলে ভরা একজন প্রুফ রিডার রেখেছিলিস তোরা, কি যেন নাম? শ্যামলী হালদার। রাইট, শ্যামলী হালদার। সে যে কি অদ্ভুত প্রুফ দেখতো। আমার একবার মনে আছে জানিস তো, আমার একটা লেখা তোর কাগজে বেরিয়েছিল। সে যে কি সমস্ত বানান, আমার তো দেখি ভিমরি খাওয়ার জোগাড়। কত স্বপ্নে না দেখেছিলাম আমি ভোরের হাওয়া নিয়ে। মিমি তখন যদি হাল না ধরতো কি যে হতো জানি না। আবার আস্তে আস্তে আমাদের সব স্বপ্নই পূরণ হলো। এই যে চেয়ারে বসে আছে, এটা আমাকে মিমি গিফট করেছিল। আমি ভেবেছিলাম এই অফিসে মিমিরও একটা চেম্বার হবে, ও রেগুলার অফিস করবে, কিন্তু মানলো না।
বলো না, আমি সংসারটা সামলাবো আর তুমি তোমার সাম্রাজ্যটা সামলাও। আর যেদিন আমাকে চেয়ারটা গিফট করলো, সেদিন বললো, বলে এই হলো রাজার সিংহাসন, এতে বসে সাম্রাজ্যটা সামলাও। কত স্মৃতি, কত স্মৃতি, কত মুহূর্ত, কত কিছু জড়িয়ে আছে খবরের কাগজের সাথে, সব শেষ হয়ে গেল রে। শেষ তো তুই করছিস বানি। আসলে শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। ওই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, সবাইকে বলা, সবার জানা। বনি, বল। আচ্ছা, তোর কি আমার হেল্প নিতে লজ্জা করছে? না। তাহলে বলছিস না কেন? এত করে তোকে জিজ্ঞেস করছি কত টাকা লাগবে বল, কত টাকা লাগবে বল, কেন বলছিস না? দেখ গুরু, আমার তো একটা আন্দাজ আছে তোর কাছে কত টাকা থাকতে পারে এবং আমার কত ধার দেনা সেটাও আমি জানি। ফলে এটাও বুঝতে পারছি যে তোর টাকা দিয়ে আমার এই ধার দেনা মিটবে না। সব কিছু কি আর আমাদের ইচ্ছে মতো হয় বলতো? এই যে দেখ না, আমি কতবার ভেবেছি তোর থেকে দূরে থাকবো, তোর থেকে দূরে থাকবো, পেরেছি? ঠিক কোনো না কোনো ভাবে আমাদের মধ্যে কথা হতো না, হয়তো দরকারের কথা হতো, কিন্তু তোর গলার আওয়াজটা যখন আমি পেতাম তখন তোর না বলা কথাগুলো আমি শুনতে পেতাম। ওই কথা বলতে বলতে তুই যখন থেমে যেতিস তখন তোর যে কথাগুলো বললি না, আমি সেগুলো বুঝে নিতে পারতাম। সেটাই তো আসল বাণী। বাকি যা কিছু দেখ সবই তো অজুহাত। মনের সাথে যতই চালাকি করি না কেন, মন ঠিক ধরে ফেলে। দেখি ভালোই হলো তুই আজ এখানে এলি, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুই আমাকে কি বলবি। এই তো নিজের মুখেই বললি যে আমাকে তোর চেয়ে ভালো কেউ চেনে না। আমাকে একটা কথা বল না, যেটা খুব জানার ইচ্ছে, সারা জীবন সেই ইচ্ছেটা থেকে গেল। তুই সেদিন যে সিদ্ধান্ত নিয়েছিলি, কেন নিয়েছিলি? বলেন দেখ, আমরা মুখে যতই উদারতার কথা বলি, স্বাধীনতার কথা বলি, আমার মনে হয় ভালোবাসার মানুষকে আকাশটা দিতে হয়। যদিও আমাদের মন চায় সেই গাছটা হতে, যে গাছে পাখি বাসা বেঁধে আছে, দিন শেষে যে গাছে ফিরে আসা যায়। তো আমি যখন প্রথম মিমির কথাটা জানলাম, আমার সেই আকাশটা হতে ইচ্ছে হয়েছিল, যদিও মন বলছিল সেই গাছটা হতে। কি অস্বাভাবিক দ্বন্দ্ব, কি অস্বাভাবিক। যাকে একটা সময় ওই দ্বন্দ্বে ভুগতে ভুগতে আমার মনে হয়েছিল যে আমার মনকে আমার শাসন করা দরকার, কিন্তু তোর সামনে থাকলে তো সেই শাসন সম্ভব ছিল না। তোর ভালোবাসার আশকারাতে আমি আমার মনকে কখনোই শাসন করতে পারতাম না। তাই আমার মনকে নির্বাসনে পাঠাবার দরকার ছিল, তাই নিজেই চলে গেলাম নির্বাসনে। বনি, নির্বাসনটা আমার খুব কাজে লেগেছে, বিশ্বাস কর। আমি জানি যে আজ আমি আকাশ হতে পেরেছি। আমি জানি আমি তোকে আঘাত দেওয়ার চেষ্টা করেছি, তোকে অবিশ্বাস করেছি, অসম্মান করেছি। আমি জানি এটার কোনো ক্ষমা হয় না। তুই কতটা প্রাইভেট পার্সন সেটা জানা সত্ত্বেও আমি এরকম কোর্টে দাঁড়িয়ে তোর পার্সোনাল লাইফ নিয়ে কাটাছেড়া করেছি। কিন্তু বিশ্বাস কর, আমি আজ বুঝতে পারি আমি কত বড় অপরাধ করেছি। আমি জানি এই অপরাধে কোনো ক্ষমা হয় না, তাও মন থেকে ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা কর। দেখ, আমি আমার অন্যায়ের শাস্তি পেয়েছি। দিনের পর দিন আমি তোর সাথে অন্যায় করেছি, আমনের প্রতি অন্যায় করেছি। তাই জন্য দেখ নিয়তি আমাকে কোথায় দাঁড় করালো, আমার কাগজের কি অবস্থা। এই অবস্থা তো হওয়ার কথা না, কিন্তু সত্যি বলছি আমার তাতে কিচ্ছু এসে যায় না। আমি কাগজটা চালাতে চাই না, কারণ এর মাধ্যমেই আমি তোর পার্সোনাল লাইফ নিয়ে লেখা লিখেছিলাম। তাই আমি চাই সবটা শেষ হয়ে যাক, হলে নতুন করে শুরু করবো আমি। মাথা ব্যথা খারাপ হয়ে গেছে জানিস তো।
আচ্ছা তুই এই ব্যক্তিগত ব্যাপারগুলোর সঙ্গে তোর বিজনেস, তোর কোম্পানিকে কেন জড়াচ্ছিস? দেখ, সেদিনের ব্যাপারটা আমাদের দুজনেরই দোষ ছিল। সত্যি তো আমারও তো উচিত ছিল তোকে জানানো আমনের কথা। যদি জানাতাম তাহলে হয়তো আজকে সত্যি এত বড় একটা কমপ্লিকেশন হতো না। কিন্তু ওই যে আমার আকাশ হওয়ার লোভ। তখন অনেক খোঁজার চেষ্টা করেছিলাম আমি তোকে, অনেক খুঁজেছিলাম বলো, কোথাও পাইনি। আর আজ যখন পেলাম তখন আমার জীবনে আবার একটা সংসার আছে। তখন কেন বলছিস? তার অনেক আগেই তো আমি মিমির সাথে তোর গাঁট ছড়াটা বেঁধে দিয়েছিলাম। বনি, মিমি কিন্তু সত্যি তোকে খুব ভালোবাসে রে। তুই ভেবে দেখ মেয়েটার কত গুণ ছিল, কত কিছু করতে পারত। ও তা না করে সারাটা জীবন তোর সঙ্গে থেকে গেল। মিমি না থাকলে আজকে তো তুই এই দেবদূত বনসিনা হতেই পারতিস না। হ্যাঁ, তা ঠিক। আসলে মিমি তো বেসিক্যালি খুব সংসারী, সারা জীবন মন দিয়ে সংসারটাই করতে চেয়েছিল। ভাগ্যিস মিমি ছিল। মিমি ছিল বলে তোর জীবনটাকে ও ঠিক করে গুছিয়ে দিতে পেরেছে। নইলে তুই যে বাউন্ডুলে, তুই যে কি করতিস কে জানে। কি আবার হতাম, হয়তো বাউল হতাম। তো মনে পড়ে তোকে একবার বলেছিলাম যে আমি বাউল হতে চাই। মনে নেই আবার? আমিও তোকে বলেছিলাম যে তুই যেমন দেখতে, বাউল হলে তুই দারুণ নাম করবি। তাহলে এই কথাটা যখন বলছিস তাহলে একবার বাউল হওয়ার চেষ্টা করে দেখি না। এমনিতেই তো আমি নিঃস্ব, কোথাও না কোথাও শুরু তো করতেই হবে, এটা দিয়ে শুরু করি। বনি, আমি কিন্তু সিরিয়াসলি, আমি তোকে আবারও বলছি, তুই আরেকবার ভেবে দেখ। দেখ, আমার কাছে যা টাকা আছে সে তো আছেই, কিন্তু আমার কিছু পাবলিশার্স বন্ধু আছেন যাদের কাছে আমি চাইলেই সাহায্য পেতে পারি। তুই এগুলো নিয়ে ভাবিস না। তুই প্লিজ প্লিজ ভালো করে আরেকবার ভেবে দেখ বনি। বনি, কোনো কিছু তৈরি করতে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম লাগে, কিন্তু ভেঙে ফেলতে এক মুহূর্ত সময় লাগে না রে। তাই আমি তোকে বারবার বলছি, আবার বলছি বনি, প্লিজ। তুই কেন বুঝতে পারছিস না? আমরা সবাই সবাই তোর পাশে আছি। নিশ্চয়ই এই বিপদটা কাটিয়ে উঠবি তুই। আমি আর কাউকে জড়াতে চাইছি না বলো, আমার জন্য তোরা সবাই সাফার করেছিস, সবাই। এবারে যুদ্ধ আমি একা লড়তে চাই। একা যুদ্ধ করতে গিয়ে তুই বরং অনেককে সাফার করাচ্ছিস। তুই তো শুধু একা নোস বনি, তোর জীবনের সঙ্গে এখন অনেকগুলো মানুষকে তুই জড়িয়ে ফেলেছিস। এখন যদি তুই একা হতে চাস সেটা কিছুতেই পসিবল নয়। দেখগুলো, আমি তোর থেকে কোনো টাকা পয়সা নিতে পারবো না। তার মানে তুই আমাকে এতটাই পর ভাবিস? এতে পর আপনের কোনো ব্যাপার নেই। কিসের ব্যাপার আছে? দেখ, আমি সারা জীবন আমনের জন্য কিচ্ছু করতে পারিনি। তখন অবশ্য জানতাম না যে আমন আছে, তবে আজ যখন জানতে পেরেছি, হ্যাঁ, অদ্ভুত একটা ব্যাপার যে আজ সত্যি আমি নিঃস্ব, দেওয়ার মতন আমার কাছে কিচ্ছু নেই। তাই আমি চাই তোর কাছে যেটা আছে সেটা আমনেরই থাক, সেখান থেকে ওকে বঞ্চিত করতে চাইছি না। শোন বনি, আমনের আমাদের কিছু প্রয়োজন নেই, ও একাই যথেষ্ট। দেখ, আমি ওর মা হিসেবে ওর জন্য যা করার তা তো করবই, কিন্তু এই মুহূর্তে প্রায়োরিটিটা তোর কোম্পানি, তোর বিজনেস। আমি যদি এখন টাকাগুলো খরচ না করে আমনের জন্য রেখে দিই, তাহলে আমন যা মেয়ে, ও যদি এটা জানতে পারে, ও কিন্তু কোনোদিন সে টাকা ছুঁয়েও দেখবে না, আমাকেও ক্ষমা করবে না বনি। তাই ওর কথা ভাবিস না তুই। গুলো, আমি তোকে একটা রিকোয়েস্ট করবো, রাখবি তো? কি বল? দেখ, আমি সারাটা জীবন তোর কথা শুনে এসেছি, এমনকি তুই মিমিকে বিয়ে করতে বললি আমি বিয়েটা করলাম। হয়তো বিয়ে করার পর আমি হয়তো সুখী হয়েছি, কিন্তু যে সময় দাঁড়িয়ে তুই আমাকে বিয়ে করতে বলেছিলি সেই সময় কিন্তু আমার পুরোপুরি মত ছিল না। আমি সারা জীবন তোর কথা মেনে এসেছি, শুনে এসেছি, কিন্তু আমি আজ রিকোয়েস্ট করছি, আমাকে জোর করিস না। এই খবরের কাগজ আমি শেখর বাবুকে বিক্রি করবই,
এবং ওনাকে কথা দিয়েছি যে আমি ওনার কোম্পানি জয়েন করব। বানি, এই বয়সে এই পজিশনে এসে তুই অন্যের কাছে অন্যের আন্ডারে চাকরি করবি? ঠিক আছে, আমি আর তোর কোনো ব্যাপারে মাথা গলাবো না। আমি উঠছি। বলু, কোথায় যাচ্ছিস? দেখবো নিয়া, আমি এখানে এসেছিলাম কাগজ বিক্রির ব্যাপারে কথা বলতে। তো সে কথা যখন হয়ে গেছে আর থেকে কি লাভ? চল। বেশি বেশি রাগ করছিস বলু। রাগ অভিমান নিজের মানুষদের উপর হয় বানি। তার মানে আমি তোর কেউ না, কোনো অধিকার নেই তোর আমার উপর। অধিকার সে তো কবেই ছেড়ে দিয়েছি। এক যেটুকু ছিল আজকের পর তাও আর রইল না। বলো, আমি বিশ্বাস করতে পারছি না, সত্যি বিশ্বাস করতে পারছি না তুই আমাকে এই কথাটা বলতে পারলি। কথাটা বলতে তুই বাধ্য করলি। তুই আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলি যে আসলে তোর জীবনে আমার জায়গাটা কোথায়। না গুলো, ভুল বুঝছিস আমাকে। ঠিক বোঝার রাস্তাটা তো তুই নিজে হাতে বন্ধ করে দিয়েছিস বানি। কি করবো বল? হাসছিস কেন? দেখছি এখনো বদলাসনি, একই রকম আছিস সবসময়, সেই নাকের ডগায় রাগ। চুপ কর। সত্যি তো গুলো, আগের মতন কি এখনো রাগটা ভাঙাতে হবে? কিচ্ছু করতে হবে না তোকে, আমি আসছি। যাবি তো? যেতে তো হবে। তাও কতদিন পরে আমরা আড্ডা দিচ্ছি, একটু বসে যাবে। সত্যি রে, আজ আমার এই জীবন ভালো লাগে না, সেই পুরোনো দিনে ফিরে যেতে চাই আমি। আগেকার কথা মনে আছে? কত স্বপ্ন দেখতাম, সমাজকে পাল্টাবো, দিন পাল্টে দেব। সবটা কথা হারিয়ে গেল, আর এইসব ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। সত্যি আজ তোকে কথা দিচ্ছি, যে স্বপ্নগুলো এককালে আমি দেখেছিলাম সেই স্বপ্ন যাতে পূরণ হয় সেটার জন্যই আমি ঝাঁপাবো। আমার পাশে থাকবি তো? চুপ করিয়ে নি কেন? কিছু বলছিস না? আমি সবসময় তোর পাশে ছিলাম বানি, সে যখন যেভাবে যেখানেই থাকে না কেন। ঠিক আছে, আজ যখন তোর মনে হচ্ছে যে তুই এভাবে ভালো থাকবি, তাহলে সেটাই হোক। আমি আসি বানু, আমনের বাড়ি ফেরার সময় হয়ে গেছে। আসি রে, চললাম। স্যার আসবো? হ্যাঁ এসো এসো, বসো। আমন আসেনি এখনো? স্যার আমি ওকে ফোন করেছিলাম, আমন বললো রাস্তায় আছে, 5 মিনিটের মধ্যে ঢুকবে। আচ্ছা আচ্ছা, দেখো আজকে তোমাদেরকে যে কারণে ডেকেছি, ব্যাপারটা হয়তো আমন জানে, তাই ও আসার আগে আমরা কথাটা শুরু করি। ও এসে জয়েন করে নেবে। কি কথা স্যার? দেখো, নতুন ভোরের বর্তমান অবস্থার কথা আমাদের কারো অজানা নয়। ওদের বর্তমান অবস্থা যাই হোক, ওদের কিন্তু একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু আছে, একটা পাঠক আছে। অবশ্যই স্যার, এত বছরের একটা নিউজ পেপার, তাদের তো কিছু একনিষ্ঠ পাঠক থাকবে, এটা তো স্বাভাবিক। স্যার আপনি এখন কি চাইছেন? দেখো, আমি কিছুই চাইছি না, দেবদূত বনি সিনহা চাইছে। কদিন ধরে ওনার সাথে আমার কথা হচ্ছিল, আসলে উনি চাইছেন ওনার কাগজ নতুন ভোর উনি বিক্রি করে দেবেন। কি বলছেন কি স্যার? কি পাগল হয়ে গেছেন নাকি? আমি অবশ্য স্যারকে ফোন করেছিলাম, স্যার কেমন আছে সেটা জানার জন্য।
তখন স্যার বলছিলেন যে পেপারের কাটতি কমে গেছে, বিক্রি নেই। কিন্তু এটা আপনি কি বললেন আমি তো বুঝতে পারছি না। উনি আমাকে বললেন যে পেপারটা চালাতে পারছেন না। তখন আমি ওনাকে বোঝালাম যে স্যার এরকম সময় সবারই আসে, এটাই স্বাভাবিক। আমি তখন ওনাকে বললাম স্যার সময় খারাপ সবারই আসে, কিন্তু সেটা সাময়িক, সেটা আবার কেটে যায়। আমি এটা ভাবছি যে ওনার মতো একজন এক্সপিরিয়েন্স মানুষ এরকম একটা ঝড়কে উনি সামলাতে পারছেন না, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।